করোনার ছোবলে ওলটপালট অর্থনীতি, সাহসী উদ্যোগে কেটেছে স্থবিরতা, আশা জাগিয়েছে রেমিট্যান্স। অপরাধ নির্মূলে আলোচনার বছর 2020। সংকট থেকে উত্তরণে কিছুদিনের জন্য দেশে জাতীয় সরকার গঠনের আহ্বান মোস্তফা মহসিন মন্টুর। চাইলে উদ্যোগ নিতে পারে গণফোরাম। প্রথম ধাপে 24 পৌরসভার নির্বাচন আজ। সব কেন্দ্রে কেন্দ্রে ভোট হবে ইভিএমে। অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে সজাগ আইন শৃঙ্খলা বাহিনী। বিদেশগামীদের সুবিধার্থে সারা দেশে করোনা টেস্ট কেন্দ্র এখন 47। নির্ধারিত সময়ে মিলছে রিপোর্ট। আইসোলেশন সেন্টারেও কমেছে চাপ। ডিসেম্বরে হচ্ছে না এইচএসসি রেজাল্ট। নীতিমালা চূড়ান্ত না করেই সব প্রস্তুতি শেষ করেছে বোর্ড। এখনও বিভ্রান্তিতে শিক্ষার্থীরা। দেশের 10 জেলায় তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে। জানুয়ারির মাঝামাঝি বাড়বে শৈত্যপ্রবাহের তীব্রতা। শীতজনিত রোগের প্রকোপে কষ্টে মানুষ। এবং ফেডারেশন কাপে আজ একমাত্র ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে লড়বে বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 5টায়। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকালের সংবাদে আপনাদের সাথে আছি রাশেদ ইমাম। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই ফিরে দেখা 2020। নতুন বছরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে পা রাখবে বাংলাদেশ। তবে গৌরবোজ্জ্বল বছরে পা রাখলেও করোনার ছোবল ওলটপালট করে দিয়েছে 2020 সালের বিশ্ব অর্থনীতি, যার অভিঘাতে বছর জুড়ে বিপর্যস্ত ছিল দেশের ব্যবসা বাণিজ্য, রপ্তানি ও কর্মসংস্থান। দারিদ্র্যের তালিকায় যুক্ত হয়েছে অনেক নতুন মুখ। এর মাঝেও অর্থনীতিতে কিছুটা আশার আলো জুগিয়েছে প্রবাসী আয়, রেকর্ড রিজার্ভ ও প্রবৃদ্ধি। তুলনামূলক নিয়ন্ত্রণে ছিল মূল্যস্ফীতির চাপও। সব মিলে কেমন ছিল 2020-এর অর্থনীতি, সেই বিশ্লেষণ তুলে ধরছেন বাবু কামরুজ্জামান। ক্যালেন্ডারের পাতায় কালো অধ্যায় খচিত বছর হয়ে থাকবে 2020 সংখ্যাটি। কোভিড-19 ছোবলে লাখো প্রাণ তো গেছেই, বিশ্ব অর্থনীতির সব সমীকরণও গেছে পাল্টে। গোটা বিশ্বের মতো বাংলাদেশও বছর জুড়ে মোকাবেলা করেছে বহু চ্যালেঞ্জ। তবে চূর্ণ বিচূর্ণ অর্থনীতিতে প্রায় সারা বছর ঘুরে ফিরে এসেছে কোভিড-19-এর অভিঘাত। নজিরবিহীন এক মহামারীর বাস্তবতা কাঁধে নিয়েই অনিশ্চিত বছরে 5,68,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী। সরকারের পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের প্রতিবেদন বলছে, করোনা সংক্রমণ শুরুর পর জুন শেষে দারিদ্র্যের হার বেড়ে 29.4% এবং অতিদারিদ্র্যের হার 20.5% ঠেকেছে, যা করোনার আগেও ছিল অর্ধেক। বিপর্যস্ত অর্থনীতিতে ক্ষুদ্র, মাঝারি কিংবা রপ্তানি খাত সংকুচিত হয়ে এসেছে সবারই ব্যবসায়িক আকার। ধস নামে শিল্প উৎপাদনে, চাঙ্গা হতে থাকা আবাসন খাতেও নেমে আসে বিপর্যয়। রপ্তানির শীর্ষ খাত তৈরি পোশাকের অবস্থান বিশ্ববাজারে ধরে রাখলেও করোনার শুরুতেই এপ্রিল পর্যন্ত ক্রয়াদেশ বাতিল ও স্থগিত হয় প্রায় $3.25 বিলিয়ন। সব মিলে পোশাকের রপ্তানি প্রবৃদ্ধি কমে প্রায় 18%। কেবল 2020 নয়, নতুন অর্থ বছরের জন্য সবচেয়ে বড় অভিঘাত নামে চাকরির বাজারে। বিশ্বব্যাংক গোষ্ঠীভুক্ত প্রতিষ্ঠান আইএফসির এক সমীক্ষায় দেখা যায়, কোভিড-19-এর কারণে দেশের অতি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কর্মরত 37% লোক বেকার হয়েছেন। আমরা যে ধরেন একটা তলানিতে গিয়েছিলাম মার্চ, এপ্রিল, মে মাসে, সেখান থেকে অনেকটা বেরিয়ে আসা সম্ভব হয়েছে। সবাই একইভাবে বের হতে পারেনি। তবে করোনার সাথে লড়াই করেও দেশের অর্থনীতিতে আশার সঞ্চার করেছে রেমিটেন্স বা প্রবাসী আয়। 11 মাসে আদায় প্রায় 2,000 কোটি টাকা, দেশের ইতিহাসে যা সর্বোচ্চ। এছাড়া বিজয়ের মাসে দেশের রিজার্ভ ছাড়িয়ে যায় $42 বিলিয়ন। 2020 সালে প্রবৃদ্ধির পূর্বাভাসে দক্ষিণ এশিয়ায় অন্যতম শীর্ষ অবস্থানে থাকার আন্তর্জাতিক পূর্বাভাসও মিলেছে বাংলাদেশের। কর্মসংস্থান এবং উৎপাদনে গ্রামীণ অর্থনীতিতে শহরের তুলনায় অনেক কম আঘাত এসছে। অর্থনীতি বিপর্যস্ত থাকলেও মূল্যস্ফীতির খুব বেশি বাড়তি চাপ নিতে হয়নি সাধারণ মানুষকে, যা খানিকটা স্বস্তি দিয়েছে করোনাকালীন অর্থনীতিকে। বিবিএস-এর আগস্টের সাময়িক হিসেবে উঠে আসে করোনার মাঝেও দেশের মাথাপিছু আয় ছাড়ায় $2,000।
বছর ব্যবধানে যা বেড়েছে $155। শত বাধা আর প্রতিকূলতা সত্ত্বেও কোনো কিছুতেই দমানো যায়নি সবুজ শ্যামল অদম্য বাংলাদেশকে। তাই তো মহামারীর ক্ষতচিহ্ন কাটিয়ে নতুন বছরে নতুন প্রত্যয় নিয়ে ঘুরে দাঁড়াবে লড়াকু বাংলাদেশ, এমন শুভকামনার প্রত্যয় থাকছে 2021-এর জন্য। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। গেল এক দশকে অপরাধ কিংবা অপরাধ নির্মূলের সবচেয়ে আলোচিত বছর ধরা হয় 2020-এর পুরো সময়কে। অবৈধ ক্যাসিনো ব্যবসার রেশ শেষ হতেই পাপিয়া কাণ্ড সহ নানা অপরাধ নির্মূলের শুদ্ধি অভিযান বছর জুড়ে বেশ আলোচিত। করোনাকালেও মাথাচাড়া দিয়ে ওঠা মাদক নির্মূলে অভিযান শেষ না হতেই একের পর এক ধর্ষণের ঘটনা দেশবাসীকে আরও অস্থির করে তোলে। অস্থিরতার আগুনে ঘি ঢেলে দেশকে আরও উত্তপ্ত করে কক্সবাজারে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ড। 2020-এ অপরাধের ফ্ল্যাশব্যাক দেখুন ফখরুল ইসলামের রিপোর্টে। 2020 সালটা দেশের জন্য যতটা অপরাধবহুল, মহামারীর আবির্ভাব ততটাই নির্মম আর আলোচিত করেছে শতাব্দীর ইতিহাসকে। বছরের শুরুতেই ক্যাসিনো কাণ্ডের মূলোৎপাটন শেষ হতেই উঠে আসে মাদক আর বাইজি সম্রাজ্ঞী পাপিয়া কাণ্ড। 22 ফেব্রুয়ারি স্বামী সহযোগী সহ পাপিয়া র্যাবের হাতে ধরা পড়লে দেশজুড়ে সমালোচনার জন্ম দেয় তার পাপের সাম্রাজ্য। মার্চে পাপিয়ার সাম্রাজ্যে ধস নামতেই মানব সাম্রাজ্যকে সংক্রমিত করে ভয়াল ত্রাসের ছোবল বসায় মহামারী করোনা। নমুনা নিয়ে টেস্ট না করিয়েই হাজার হাজার মানুষকে ভুয়া রিপোর্ট দিয়ে পুরো দেশকেই সংক্রমণ ঝুঁকিতে ফেলে দেয় বেসরকারি রিজেন্ট হাসপাতাল আর জেকেজি হেলথ কেয়ার। সব নাম আসতেছে, কাউকে ছাড় দেওয়া হবে না। রিজেন্ট মালিক শাহেদ প্রতারণায় বহুমুখী প্রতিভা দেখিয়ে এমএলএম সহ তথাকথিত নানা ব্যবসার মাধ্যমে মানুষকে ঠকিয়ে হাতিয়েছেন শত শত কোটি টাকা। একসময় বনে যান রাজনৈতিক বিশ্লেষকও। অবশেষে জালিয়াতিতেই কারাগারের বাসিন্দা হন তিনি। করোনায় ব্যাপক আলোচনার জন্ম দিয়ে ধরা পড়েন টেস্ট জালিয়াতির খলনায়িকা জেকেজির ডাক্তার সাবরিনাও। হাজারো মানুষকে ঝুঁকিতে ফেলে স্বামীসহ সাবরিনা দম্পতি এখন কারাগারে। করোনাকালেও মাদক চোরা কারবারের অপবাদ থেকে এতটুকু মুক্তি পায়নি দেশ। দেশজুড়ে অভিযান আর মাদকের ব্যবসা সবই চলে দেদারসে। সিলেট এমসি কলেজে গৃহবধূকে ধর্ষণ, নোয়াখালীতে আরেক গৃহবধূকে বিবস্ত্র করে অমানবিক নির্যাতন ও ধর্ষণের ঘটনায় ফুঁসে ওঠে দেশ। একের পর এক ধর্ষণের ঘটনায় রাস্তায় নেমে আসে প্রতিবাদী মানুষ। জুলাই দেশব্যাপী ধর্ষণ বিরোধী জনরোষের আগুনে ঘি ঢেলে দেয় কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদকে সন্দেহভাজন হিসেবে পুলিশ গুলি করে হত্যা করলে এই ঘটনার উত্তাপ ছড়ায় দেশের আইনশৃঙ্খলা বাহিনী থেকে রাজনৈতিক অঙ্গন পর্যন্ত। উত্তাপের আগুন আরও ছড়ায় সিলেট বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে রায়হানের মৃত্যুর ঘটনা। বছর জুড়ে নানা অপরাধের লাগাম টানতে জনদাবির মুখে সংশোধিত হয় ধর্ষণ রোধে ফাঁসির দণ্ড। আটক হন সিলেটে রায়হান হত্যার মূল অভিযুক্ত এসআই আকবর। রায় আসে বরগুনায় চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যাকাণ্ডেরও। চার্জশিট দেয়া হয় সিনহা হত্যাকাণ্ড সহ বেশ কয়েকটি আলোচিত মামলার। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ প্রসঙ্গে ভারত চীনের মুখোমুখি অবস্থানে দেশ এখন গভীর সংকটে বলে মনে করেন গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক মুস্তফা মহসিন মন্টু। জাতীয় সরকার গঠনের পরামর্শ তার। বলছেন, কোনো দেশের রাষ্ট্রদূতের দিকে না তাকিয়ে প্রধান দুই নেত্রীর উচিত দেশকে এখন কিছুদিনের জন্য জাতীয় সরকারের হাতে ছেড়ে দেয়া। তারা চাইলে গণফোরামই এই উদ্যোগ নেবে। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। গণফোরামের সাবেক এই সাধারণ সম্পাদক রাজনীতিটা শুরু করেন সিরাজুল আলম খান, শেখ ফজলুল হক মনির ভাবাদর্শ ধারণ করেই। কিন্তু আজকের আওয়ামী লীগ নিয়ে তার বিশ্বাস, এই দলটি এখন আর বঙ্গবন্ধুর নীতিতে চলে না। যুবলীগের সাবেক চেয়ারম্যানের মনে আজকের যুবলীগ নিয়েও বেশ আক্ষেপ। বঙ্গবন্ধু বেঁচে থাকলে 2018 সালের জাতীয় নির্বাচন প্রতিহত করতেন বলেও মনে করেন তিনি। আজকে আমরা কি কোনো গণতান্ত্রিক নির্বাচন আমরা দেখতে পাচ্ছি? এই কয়েকটা হয়ে গেল। বঙ্গবন্ধু যদি জীবিত থাকতেন, বঙ্গবন্ধু সেটা হতে দিতেন না, তিনি রাজপথে নেমে পড়তেন। তো ওনার আত্ম কি শান্তি পাবে? আমরা কথা বিদেশি রাষ্ট্রদূতদের খুব বেশি তারিফ করি, গোপনে আমি রাজনীতিবিদ হিসাবে দেখা করবো, আমার মনের কথাটা বলে আসবো, তারা আমার প্রবলেম সলভ করে দিবে, এটা তো সম্ভব না। আমার প্রবলেম সলভ করতে পারে আমার জনগণ।
কিন্তু আড়ালে জামাতকে নির্বাচনে নিয়ে ডক্টর কামালের ঐক্যফ্রন্ট যে ভুল করেছিল তখন স্বীকার না করলেও 2 বছর পর এসে একথা বললেন। ইসলাম জামাতে ইসলামে আমাদের সাথে ছিল, এটা নিয়ে অনেক কথাবার্তা আছে, আমিও সেই ব্যাপারে একমত যে হ্যাঁ জামাত ইসলাম আমাদের সাথে ছিল, এটা ভুল হয়েছে। আসলে তো জামাত ইসলামের সাথে ঐক্য আওয়ামী লীগের হয়েছিল। যা হয়েছে ভুলে গিয়ে জাতিকে রক্ষায় জাতীয় সরকারের ধারণা বাস্তবায়নের উদ্যোগ নিতে চান তারা। আমাদের বঙ্গোপসাগর নিয়ে বা আমাদের অর্থনৈতিক অবস্থা নিয়ে আর ভারত এবং চীনের যে মুখামুখি অবস্থান, আমরা কিন্তু একটা ক্রিটিক্যাল জায়গায় বসে আছি। এই জাতীয় রাজনীতি থেকে কেন্দ্র করে একটা ঐক্য হওয়া প্রয়োজন আছে। কমপক্ষে একটা জাতীয় সরকার কিছুদিনের জন্য যদি করার পরে আমরা যদি একটা নীতিমালা তৈরি করতে পারি, সেই নীতিমালা ধরে পরবর্তী সরকারগুলি আসবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী হাসিনাকে আমি অনুরোধ করব যে বঙ্গবন্ধুর কন্যা হিসেবে তিনি এই আবেদনটা রাখতে পারেন। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া রাখতে পারেন। যদিও মোস্তফা মহসিন মন্টুর এই পরামর্শ 2 নেত্রী বা তাদের দল আদৌ মূল্যায়ন করবে কিনা এ নিয়ে সংশয় রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। প্রথম ধাপে দেশের 24 পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ আজ সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে একটানা বিকেল 7টা পর্যন্ত। এসব পৌরসভায় ইভিএমে ভোট দেবেন ভোটাররা। স্থানীয় সরকারের এই নির্বাচন ঘিরে যে উত্তাপ থাকে এবার করোনা মহামারীর কারণে ততটা নেই। বরাবরের মতোই ভোটের প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতীক নৌকা আর বিএনপির প্রতীক ধানের শীষের প্রার্থীদের মধ্যে। এ নির্বাচনে সাধারণ ভোট কেন্দ্রে 11 জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে 13 জন করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি পৌরসভায় পুলিশ, আনসারের স্ট্রাইকিং ও মোবাইল ফোর্স এবং র্যাবের টিম রয়েছে। 24 পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন 90 জন। সংরক্ষিত কাউন্সিলর পদে 277 জন এবং 848 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 16 জানুয়ারি দ্বিতীয় ধাপের 61 পৌরসভায় ভোট হবে। করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে দিন দিন কঠিন হচ্ছে এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত প্রক্রিয়া। এতদিনে দেশ ত্যাগের 72 ঘন্টার মধ্যে করা টেস্ট রিপোর্ট হলেই চলত, কিন্তু এখন কোনো দেশ সেই সময় কমিয়ে 48 ঘন্টা বেঁধে দিয়েছে। আর সে কারণেই বিদেশগামীদের সুবিধার্থে সারা দেশে মোট 47টি প্রতিষ্ঠানে করোনার টেস্ট কেন্দ্র স্থাপন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে শুধু ঢাকায় 25টি। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের প্রতিবেদনে। মহামারী করোনা ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার পর থেকে করোনা রুখতে নানা পদক্ষেপ নেয় বিভিন্ন দেশ। দেশে প্রবেশ ও বিদেশ গমনের সময় করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করে সারা বিশ্ব। সেই ধারাবাহিকতায় রাজধানীর মহাখালীর ডিএনসিসির নির্মিত মার্কেটে স্থাপন করা হয় করোনা আইসোলেশন সেন্টার ও পরীক্ষা কেন্দ্র। প্রথম থেকেই এই সেন্টারে দিনে 3000 করে বিদেশগামীর করোনা টেস্ট করা হচ্ছে, কিন্তু প্রয়োজন বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় বাড়ানো হয় করোনা টেস্ট কেন্দ্র। এরই ধারাবাহিকতায় করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে সেই সংখ্যা আবারও বাড়িয়ে 47টি টেস্ট কেন্দ্র করা হয়েছে। এর মধ্যে শুধু রাজধানীতেই 25টি। 48 আওয়ার্সের মধ্যে যদি আপনার স্যাম্পল কালেকশন রিপোর্ট দেয় এবং তার দেশে পৌঁছাতে হয়, তাহলে সেটা কিন্তু যথেষ্ট রিস্কের মধ্যে পড়ে যায়। এই সময়ের মধ্যে রিপোর্টটা তৈরি করে সেখানে আবার যেয়ে পৌঁছানো, কারণ অনেক দেশে ট্রানজিট টাইমও অনেক বেশি থাকে, প্লাস জার্নি টাইম সব মিলে ঝিলে বেশ কিছুটা সময় চলে যায়। সেক্ষেত্রে একটু সংকট হচ্ছে। তো সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করার জন্য যে নতুন আরও 21টি প্রাইভেট অর্গানাইজেশনকে দেওয়া হয়েছে। টেস্ট কেন্দ্র বাড়ানোর ফলে মানুষের চাপ কমেছে করোনা আইসোলেশন সেন্টারে। নির্ধারিত সময়ে করোনা পরীক্ষার রিপোর্ট পাচ্ছেন বলেও জানান এখানে আসা বিদেশগামীরা। বেসিক্যালি আমি জাপান থেকে এখানে আসছি 18 তারিখে এই মাসে। না, ওখানে যেটা হচ্ছে আপনার আমি যা আসার আগে করা রাখছে ওখানে একটু এক্সপেন্সিভ। আমরা যেটা করছি 24 আওয়ার্স আসলে আমার বাংলাদেশের টাকা প্রায় 30,000 টাকা দেওয়া লাগছে। আমাদের যেই বর্তমানে যে পরিস্থিতি এখন আমি পেয়েছি দ্যাটস এনাফ। হ্যাঁ, বাংলাদেশের সিস্টেম ভালোই লাগতেছে। এখন এখানে এই জায়গার মাধ্যমে সহজ পদ্ধতিতে আমরা সবকিছু সাহায্য পাইতেছে আর কি। সরকারি ও বেসরকারি সব করোনা টেস্ট কেন্দ্রে সপ্তাহে 7 দিনই সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে স্যাম্পল সংগ্রহের কাজ। শুধু মহাখালী আইসোলেশন সেন্টারে করোনা টেস্টের জন্য নেওয়া হয় 1500 টাকা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। দেশে 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 24 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত 7452 জনের মৃত্যু।
24 ঘন্টায় শনাক্ত হয়েছে 1049 জন। এখন পর্যন্ত শনাক্ত 5,09,148 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,473 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,51,961 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গেল 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 13,005টি, অ্যান্টিজেন টেস্ট সহ নমুনা পরীক্ষা করা হয়েছে 12,650টি। করোনার ভ্যাকসিন হাতে পাওয়ার পর টিকাদান কার্যক্রম শেষ করতে প্রায় বছর খানেক লাগবে, এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি আরও জানান, 18 বছরের কম বয়সীদের ভ্যাকসিন লাগবে না। এছাড়া গর্ভবতী ও জটিল রোগে আক্রান্ত সহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় 5.5 কোটি মানুষের ভ্যাকসিন প্রয়োজন হবে না। স্বাস্থ্যমন্ত্রী বলেন, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অক্সফোর্ডের আর জুনের মধ্যে জাতিসংঘের টিকা পাবে বাংলাদেশ। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। সবার প্রশ্ন, করোনার ভ্যাকসিন কবে পাবে বাংলাদেশ? কবে থেকে ব্যক্তি পর্যায়ে প্রয়োগ শুরু হবে এই ভ্যাকসিনের? তার জন্য প্রস্তুতি কতটুকু? সবখানেই এখন এই প্রসঙ্গে আলোচনা। রোববার দুপুরে মহাখালীর ঔষধ প্রশাসন অধিদপ্তরে আসেন স্বাস্থ্যমন্ত্রী। উদ্দেশ্য দুটি ভ্যাকসিন ল্যাব পরিদর্শন। ল্যাব পরিদর্শন শেষে গণমাধ্যমের মুখোমুখি জাহিদ মালেক প্রথমেই জানান, করোনা মোকাবেলায় বাংলাদেশের বৈশ্বিক অবস্থানের সুখবর। কোভিড নিয়ন্ত্রণে বাংলাদেশ সাউথ ইস্ট এশিয়ার মধ্যে বাংলাদেশ প্রথম স্থান অধিকার করেছে। ভ্যাকসিন বিষয়ে মন্ত্রী জানান, জানুয়ারিতে অক্সফোর্ডের আর জুনে জাতিসংঘের ভ্যাকসিন পাবে বাংলাদেশ। যে 3 কোটি ভ্যাকসিন প্রত্যেক মাসে আমরা 50 লাখ করে পাবো, 25 লক্ষ লোককে আমরা দিতে পারবো। এই 3 কোটি ভ্যাকসিন দিতে 6 মাস লাগবে। এর মধ্যে আমরা আশা করছি মে বা জুন মাসে কোভ্যাক্স ভ্যাকসিন, যেটা WHO বাংলাদেশকে দিবে, বাংলাদেশও তার পপুলেশনের 20% জন্য পাবে। বৈশ্বিক প্রেক্ষাপট ও গবেষণার উদাহরণ তুলে ধরে মন্ত্রী জানান, 18 বছরের কম বয়সীদের ভ্যাকসিন লাগবে না। সব মিলিয়ে 5.5 কোটি মানুষকে টিকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার। আমাদের হিসাবে আছে যে প্রায় 5.5 কোটি লোক ভ্যাকসিনের এই মুহূর্তে তাদের আমাদের প্রয়োজন হবে না। যেটা দিচ্ছি সেটাও প্রায় 5.5 কোটি। কাজেই গ্যাপ খুব বেশি থাকছে না। যেটুকু গ্যাপ থাকছে সেটুকু আমরা পর্যায়ক্রমে আমরা পূরণ করে ফেলবো। ধরে নিতে পারেন বছর খানিক তো লেগেই যাবে, বা তারও বেশিও লাগতে পারে। প্রথম ধাপে স্বাস্থ্যকর্মী, গণমাধ্যম কর্মী, বিভিন্ন বাহিনীর সদস্য সহ 60ঊর্ধ্বদের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে ভ্যাকসিন দেয়া হবে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সকালের সংবাদের সময় হলো বিরতির। আরো সংবাদ নিয়ে ফিরছি সঙ্গে। বিরতির পর স্বাগত আরও একবার, দেখছেন নিউজ 24 সকালের সংবাদ। জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহী ও এসআই ও ইন্সপেক্টরদের মাদক নির্মূলে অস্ত্র প্রদান ও ডগ স্কোয়াড মোতায়েন, তথ্য প্রযুক্তির উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। সভায় সরাসরি ও ভার্চুয়ালি যুক্ত হন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা। বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ 24-এর সিইও নাঈম নিজাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ডিসেম্বরে হচ্ছে না এইচএসসি রেজাল্ট, এখনও চূড়ান্ত হয়নি ফলাফল তৈরির নীতিমালাও। উল্টো পরীক্ষা ছাড়া মূল্যায়ন ভিত্তিক অটো পাসের সিদ্ধান্তে সৃষ্টি হয়েছে আইনি জটিলতা। যদিও বোর্ড প্রধানরা বলছেন রেজাল্ট তৈরির সব প্রস্তুতি সেরেছেন তারা, অপেক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের। এদিকে এক এক সময় এক এক সিদ্ধান্তে বিভ্রান্তিতে শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন সজল দাস। যার কারণে আমার এসএসসি রেজাল্টটা খারাপ হয়েছে। তো এখন হয়েছে যে এখন তো ইন্টার লাইফে যে পড়াশোনা করছি এটা তো আমার কোনো ইম্প্যাক্ট রইল না, বলছিলেন এইচএসসি শিক্ষার্থী সামি। ফলাফল ঘোষণার ভিন্ন ভিন্ন তথ্য এই শিক্ষার্থীর উদ্বেগ বাড়িয়েছে কয়েক গুণ। সকালে একটা খবর পাচ্ছি, বিকালে একটা খবর পাচ্ছি, তার উপর হচ্ছে ডিসেম্বরে নাকি ফার্স্ট উইকে রেজাল্ট দেওয়ার কথা।
তারপরে আবার একটা অনলাইনে ডেট আসছে 24 তারিখ। 24 তারিখেও রাত্রে নিউজ পাইলাম যে 31 ডিসেম্বর রেজাল্ট দেওয়া হবে। রেজাল্ট নিয়ে তো প্রচুর দুশ্চিন্তা আছে। একই অবস্থায় এইচএসসি ফলাফলের জন্য অপেক্ষারত লাখো শিক্ষার্থীর। এইচএসসির ফলাফল নিয়ে লাখো শিক্ষার্থীর দুশ্চিন্তা বেড়েই চলেছে। কবে ঘোষণা করা হবে ফলাফল, এ নিয়ে কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা পাচ্ছেন না তারা। বিভিন্ন মাধ্যমের বিভিন্ন খবরে হচ্ছেন বিভ্রান্ত। এইচএসসির ফলাফল বিষয়ে এখন প্রাসঙ্গিক আইন আদালত। শিক্ষা বোর্ড আইন অনুযায়ী পরীক্ষা নিয়ে ফল ঘোষণা করতে হবে। সেক্ষেত্রে অটোপাসের সিদ্ধান্তে ফল ঘোষণা করলে তৈরি হবে আইনি জটিলতা। মূল্যায়নের যে পদ্ধতি নির্ধারণ করা হয়েছে এটাকে আমরা বলছি এটি চাপিয়ে দেওয়া পদ্ধতি, ডিসক্রিমিনেটরি। এখানে তো একটা আইনি জটিলতা রয়েই যাচ্ছে। যেই প্রক্রিয়ার মাধ্যমে একজন শিক্ষার্থীকে আপনি মূল্যায়নের পদ্ধতি নির্ধারণ করেছেন বা আইনে দিয়ে রেখেছেন, সেটা তো অ্যাপারেন্টলি এখানে ভায়োলেশন হচ্ছে। ফল প্রকাশে গঠিত টেকনিক্যাল কমিটির সুপারিশ মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়ায় এখনও চূড়ান্ত নয় নীতিমালা। কিন্তু ডিসেম্বরেই ফল ঘোষণার প্রস্তুতির কথা বলছেন বোর্ড প্রধানরা। আমরা চেষ্টা করছি যে এই সপ্তাহে কাজে লাগানো হয়। এটা তো অনলাইনে হবে, যাতে এত সমস্যা নেই। আমাদের নীতিমালার আলোকে এটা তো একটা বিশেষজ্ঞ কমিটি করছে, তারা আমাদেরকে বলেছে যে তারা কাজ করছে। নীতিমালা অনুমোদন, আইনি জটিলতার সম্ভাবনা, টেবুলেশন শীট সহ ফল প্রকাশের সার্বিক প্রক্রিয়া সবকিছুই যেখানে অমীমাংসিত, সেখানে এইচএসসির ফল পেতে শিক্ষার্থীদের অপেক্ষা দীর্ঘায়িত হচ্ছে, এমন মত শিক্ষা সংশ্লিষ্টদের। সজল দাস, নিউজ 24, ঢাকা। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের শীতের তীব্রতা কিছুটা বাড়লেও সারা দেশের আবহাওয়া খুব একটা পরিবর্তন হবে না, বলছে আবহাওয়া অধিদপ্তর। তবে জানুয়ারির মাঝামাঝিতে তাপমাত্রা কমার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। দেশের বেশ কিছু অঞ্চলে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। চলতি মৌসুমের 19 ডিসেম্বর থেকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয় উত্তর জনপদে। তার উপর গেল সপ্তাহের রেশ কাটেনি এখনো। দেশের বিভিন্ন অঞ্চলে দিনে সূর্যের দেখা পাওয়া গেলেও রাতে তাপমাত্রা কমছে। রোববার রাজশাহীতে দেশের সর্বনিম্ন 7.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.9 ডিগ্রি সেলসিয়াস। নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রাম, রংপুর সহ চট্টগ্রাম বিভাগের কয়েক জেলায় চলছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। এতে বেড়েছে শীতজনিত রোগের প্রকোপও। আবহাওয়া অধিদপ্তর বলছে সারা দেশের তাপমাত্রা শুষ্ক থাকলেও দেশের উত্তর ও পশ্চিমাংশে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে আরও কয়েকদিন। আগামী 6-7 দিন ওই ধরনের তাপমাত্রা নিচে নেমে যাবে বা তীব্র শৈত্যপ্রবাহ কোথাও কোথাও বয়ে যাবে, ওই ধরনের সম্ভাবনা আপাতত নেই। জানুয়ারির প্রথম সপ্তাহের পর থেকে আবার তাপমাত্রা কোথাও কোথাও আবার একটু কমে যাওয়ার সম্ভাবনা আছে, বিশেষ করে উত্তরবঙ্গতে। আপাতত আসলে বাংলাদেশের উপর বৃষ্টিপাতের আপাতত কোনো সম্ভাবনা নেই। বৃষ্টির সম্ভাবনা না থাকায় বাড়তি কোনো সতর্কতার প্রয়োজন দেখছেন না আবহাওয়াবিদরা। তবে এবারের শীতে করোনায় দরিদ্র মানুষের ভোগান্তি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। সকালের সংবাদের সময় হলো, আরও একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সকালের সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। চালের বাজার সহনীয় করতে এবার আমদানি শুল্ক কমালো সরকার। বেসরকারিভাবে চালের আমদানি শুল্ক 62.5% থেকে কমিয়ে 25% নির্ধারণ করা হয়েছে। রোববার সচিবালয়ে খাদ্যমন্ত্রী বলেন, চালের বাজার স্থিতিশীল রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমদানিকারকরা বলছেন, এই সিদ্ধান্তে কমে আসবে চালের বাজার। বিস্তারিত জানাচ্ছেন বাবু কাপুসামান। বছরের শুরুতে রেকর্ড পরিমাণ খাদ্যশস্য উৎপাদন হলেও সরকারি গুদামে ধারাবাহিকভাবে কমতে থাকে মজুদ। মার্চের শুরুতে চাল ও গমের মজুদ ছিল 17,62,000 টন, যার মধ্যে চাল ছিল 14 লাখ টনের বেশি। ধারাবাহিকভাবে এই মজুদ কমে নভেম্বরে এসে দাঁড়ায় 8,80,000 টনে। চালের মৌসুমে সরকারি সংগ্রহ বাধাগ্রস্ত হয় বিভিন্ন অভিযোগে। যদিও নানা সময়ে চালের দাম বৃদ্ধির জন্য খাদ্য কৃষিমন্ত্রী মিলারদের উপরই দায় চাপাতেন। এ অবস্থায় বছরের শেষ দিকে এসে বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে লাগামহীনভাবে। রোববার সচিবালয়ে আবারও কৃষিমন্ত্রীর দাবি, মিলারদের কারণেই বেড়েছে চালের দাম। অতটা ঘাটতি আমাদের চালের নাই,
কিন্তু এই সুযোগে মিলাররা নানান কারসাজি করে তারা এই চালের দাম বৃদ্ধি করার চেষ্টা করছে। চালের বাজারে লাগাম টানতে খাদ্যমন্ত্রী জানান আমদানি শুল্ক ৬২.৫% থেকে নামিয়ে আনা হয়েছে 25%। যাতে চাউলের বাজার স্থিতিশীল থাকে সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন যে ৬২.৫% যাতে 25% ট্যাক্স থেকে বেসরকারিভাবে চাউল আমদানি করার জন্য, তবে এটা নিয়ন্ত্রিত পদ্ধতিতে। আগামী 10 জানুয়ারির মধ্যে খাদ্য মন্ত্রণালয় বরাবর আমদানিকারকরা আবেদন করতে পারবেন। আমদানি শুল্ক কমানোয় বাজারে চালের দাম কমে আসবে বলে মনে করছেন চাল ব্যবসায়ীরা। এই নীতিটা আরো আগে কমানো উচিত ছিল। কৃষক ডেলি ধানের দাম বাড়া দিচ্ছিল, যার ফলে মিল মালিকরা ধান কিনতে বাধ্য ছিল। যদি আমদানি ডিউটি না কমায়, এখন চালের মূল্য সহনশীল হয়ে যাবে সব চাল। যাচাই বাছাই শেষে 5 থেকে 6 লাখ টন চাল আমদানির অনুমোদন দেবে সরকার। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের সময় হলো আরও একটি বিরতির, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সকালের সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল শহরে বড়দিনের সকালে বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন হামলাকারীর নাম উল্লেখ করেছে পুলিশ। টেনেসি রাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থলে মৃত এক ব্যক্তির ডিএনএ ফলাফলে মিলেছে 63 বছরের অ্যাথনিক উইন ওয়ার্নারের পরিচয়। তাকে এই বিস্ফোরণের ঘটনায় পুলিশের সন্দেহ। বড়দিনের সকালে বিস্ফোরণের ঘটনায় বেশ কিছু বাড়ি ধ্বংস হয়, আহত হন 3 জন। ন্যাশভিল পুলিশ বিভাগ এর আগে জানিয়েছিল, একটি টেলিকম কার্যালয়ের ভবনের সামনে রাস্তায় সন্দেহজনক ক্যাম্পার ভ্যান পার্ক করে রাখা অবস্থায় দেখতে পায় পুলিশ। এর কয়েক মিনিটের মধ্যেই সেটি বিস্ফোরিত হয়। কর্মকর্তাদের ধারণা, উদ্দেশ্যমূলকভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। এবারে খেলার খবর। ফেডারেশন কাপে আজ একমাত্র ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে লড়বে বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 5টায়। সি গ্রুপ থেকে উভয় দলই নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল, তবে ছাড় দিতে নারাজ দুপক্ষই। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ 8-এ জায়গা করে নেওয়া দু দলেরই লক্ষ্য। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। ফুরফুরে মেজাজে কিংস ফুটবলাররা টুর্নামেন্টের প্রথম ম্যাচে দাপুটে জয়ে ইতিমধ্যেই নিশ্চিত কোয়ার্টার ফাইনাল, তবে তাতেই সন্তুষ্ট থাকতে নারাজ অস্কার ব্রুজনের শিষ্যরা। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই দলটি খেলতে চায় নকআউট পর্ব। গ্রুপ পর্বে রহমতগঞ্জের বিপক্ষে দাপুটে জয়ে আত্মবিশ্বাসী অস্কার। নিয়মিত একাদশের তপু সুশান্ত ও তারেকের ইনজুরির অবশ্য খুব একটা চিন্তায় ফেলতে পারেনি এই স্প্যানিশকে। কৌশল হতে যাচ্ছে আক্রমণাত্মক ফুটবল। তাই তো চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ম্যাচটায় হয়তো একাদশে থাকছে না বড় কোনো পরিবর্তন। আমরা ভালো অবস্থানে আছি। চট্টগ্রাম আবাহনী খুবই ভালো দল। গত মৌসুমে লিগের ম্যাচে আমরা তাদের বিপক্ষে হেরেছিলাম। দলটির শক্তিমত্তা সম্পর্কে আমরা অবগত। আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে খেলতে চাই, সেজন্য আমরা এই ম্যাচটাকে গুরুত্ব সহকারে নিয়েছি। লক্ষ্য জয় নিয়েই ফেরা। তপু বর্মনের ইনজুরিতে অধিনায়কত্বের দায়িত্ব নিয়মিত গোলরক্ষক জিকোর কাঁধে। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত এই গোলরক্ষক। ম্যাচ বাই ম্যাচ উইন হতে হবে, এটাই সবচেয়ে বড় কথা। তো আশা করি আমরা আমাদের যদি বেস্টটা দিতে পারি মারে, তাহলে আমরা ম্যাচটা জিততে পারবো। অন্যদিকে গেল মৌসুমের পুনরাবৃত্তি আবারও ঘটাতে চাইবে মারুফুলের শিষ্যরা। ব্যালেন্সড দল হিসেবে বসুন্ধরা কিংসকে হট ফেভারিট মানলেও জয়ের দিকে চোখ রাখছেন চট্টগ্রাম আবাহনী কোচ। তাই তো পূর্ণ শক্তির চট্টগ্রাম আবাহনীকে দেখা যাবে বসুন্ধরা কিংসের বিপক্ষে। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। শেষ করব নিউজ 24 সকালের সংবাদ, তার আগে শিরোনামগুলো আরও একবার। করোনার ছোবলে ওলটপালট অর্থনীতি, সাহসী উদ্যোগে কেটেছে স্থবিরতা, আশা জাগিয়েছে রেমিটেন্স। অপরাধ নির্মূলে আলোচনার বছর 2020। সংকট থেকে উত্তরণে কিছুদিনের জন্য দেশে জাতীয় সরকার গঠনের আহ্বান মোস্তফা মহসিন মন্টুর, চাইলে উদ্যোগ নিতে পারে গণফোরাম।
প্রথম ধাপে 24 পৌরসভার নির্বাচন আজ। সব কেন্দ্রে কেন্দ্রে ভোট হবে ইভিএমে। অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে সজাগ আইন শৃঙ্খলা বাহিনী। বিদেশগামীদের সুবিধার্থে সারা দেশে করোনা টেস্ট কেন্দ্র এখন 47। নির্ধারিত সময়ে মিলছে রিপোর্ট। আইসোলেশন সেন্টারেও কমেছে চাপ। ডিসেম্বরে হচ্ছে না এইচএসসি রেজাল্ট। নীতিমালা চূড়ান্ত না করেই সব প্রস্তুতি শেষ করেছে বোর্ড। এখনও বিভ্রান্তিতে শিক্ষার্থীরা। দেশের 10 জেলায় তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে। জানুয়ারির মাঝামাঝি বাড়বে শৈত্যপ্রবাহের তীব্রতা। শীতজনিত রোগের প্রকোপে কষ্টে মানুষ। এবং ফেডারেশন কাপে আজ একমাত্র ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে লড়বে বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 5টায়। দর্শক, এই ছিল সকালের সংবাদের আয়োজন। পুরো সময় সাথে থাকায় ধন্যবাদ সবাইকে। আরও জানতে ভিজিট করুন www.news24.bd.com।